Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। মিসলেনিয়াস মেন্স 2025 এর ডেসক্রিপটিভ ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে থার্ড মক টেস্ট। তোমাদের পরীক্ষাতে 30 মার্কসের গ্রামার প্রশ্ন আসে, ডেসক্রিপটিভ গ্রামার, এবং সেই 30 মার্কসের যে গ্রামার তার উপরেই কিন্তু মক টেস্টগুলো নেওয়া হচ্ছে, যেখানে fill in the blanks, make sentences with idioms এবং phrases থাকে এবং এরর কারেকশন থাকে, সেন্টেন্সের এরর কারেকশন থাকে। এরকম ভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্নগুলো আসে এবং সেই প্যাটার্নটা ফলো করেই সমস্ত মক টেস্টগুলো তোমাদের নেওয়া হচ্ছে। সামনেই তোমাদের যে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষার জন্য বিভিন্ন রকম ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেটা রাইটিং বলো, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন, অথবা ডেসক্রিপটিভ যে গ্রামার, সেই সমস্ত টপিক ওয়াইজ ক্লাসেস আনা হচ্ছে। অলরেডি প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ মিসলেনিয়াস পিএসসি যে মেন্স পরীক্ষা 2002 থেকে 2019 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার্স এর টপিক ওয়াইজ ক্লাসেস সেগুলো করানো হয়েছে অলরেডি। অবশ্যই তোমরা সেগুলো দেখো, আশা করব সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং গ্রামারের এই কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই ভালো করে পরিষ্কার রাখতে হবে, কারণ এখান থেকেই প্রশ্নগুলো পাবে। এই কনসেপ্ট দিয়েই কিন্তু পরীক্ষাতে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এবং অবশ্যই তোমরা যখন মক টেস্ট দিচ্ছ তখন পরীক্ষাতে যেভাবে মক টেস্ট দেবে, পরীক্ষাতে যেভাবে লিখবে সেই মানসিকতারই মক টেস্টগুলো দেবে, তাহলে সিরিয়াসলি মক টেস্ট দিতে পারবে। এবং তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করবে তোমাদের স্কোর কত হচ্ছে। তোমরা মেক সেন্টেন্সের যে আনসারগুলো আছে সেগুলো কমেন্টে লিখতে পারো, আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করব। First question, fill in the blanks in each sentence with the correct alternative from options within bracket. ব্র্যাকেটের মধ্যে তিনটে করে অপশন আছে, সেখান থেকে তোমাকে বলা হচ্ছে সঠিক উত্তরটা বেছে নিয়ে fill in the blanks করতে। First sentence, over exercise dash one's health. বলা হলো ওভার এক্সারসাইজ করলে একজনের স্বাস্থ্য কি হতে পারে? টার্ন আপ, টেল আপন, ওয়ার্ক আপ। আচ্ছা, এখানে ওভার এক্সারসাইজেস হবে, ঠিক আছে, ওভার এক্সারসাইজেস। দেখো এখানে টার্ন আপ, টেল আপন এবং ওয়ার্ক আপ তিনটে ফ্রেজাল ভার্ব আছে। তিনটে ফ্রেজাল ভার্ব তোমাকে তার মানে জানতে হবে, তাহলে সঠিক উত্তর তুমি লিখতে পারবে। টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার করা, উপস্থিত হওয়া কোথাও, ঠিক আছে, এটা সঠিক হবে না। ওয়ার্ক আপ, ওয়ার্ক আপ মানে লোকজনকে খেপিয়ে তোলা, এক্সাইট করা, লোকজনকে প্রভোক করা, লোকজনকে খেপিয়ে তোলা, উত্তেজিত করে তোলা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে টেল আপন। টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা, অ্যাফেক্ট করা, ক্ষতি করা। তাহলে বলছি অতিরিক্ত এক্সারসাইজ করলে, শরীর চর্চা বা ব্যায়াম করলে শরীরের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। তাহলে ওভার এক্সারসাইজেস টেল আপন ওয়ানস হেলথ। নেক্সট কোয়েশ্চেন, হি ইজ এ ভিকটিম ড্যাশ দি আর্থকুয়েক ডিজাস্টার। ভূমিকম্পর যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার একজন ভিকটিম, শিকার। তাহলে হি ইজ এ ভিকটিম, এখানে কোন প্রেপোজিশন বসবে? অফ, বাই, ফ্রম। সঠিক উত্তর হবে অফ। হি ইজ এ ভিকটিম অফ দি আর্থকুয়েক ডিজাস্টার, অর্থাৎ ভূমিকম্পের একজন শিকার। ভূমিকম্পের, দেখো বাংলাতে বলার সময় র আসছে, ভূমিকম্প দুর্ঘটনার র আসছে, তার মানে একটা অফ ডেফিনেটলি আসবে। সো হি ইজ এ ভিকটিম অফ দি আর্থকুয়েক ডিজাস্টার। কোয়েশ্চন নাম্বার সি, দি হোস্ট রিকোয়েস্টেড আস টু বি ড্যাশ। হোস্ট রিকোয়েস্ট করলো আমাদেরকে টু বি, কি হতে? সিটিং, সিটেড, সিটেন। দেখো এখানে রিকোয়েস্ট করেছে আমাদেরকে কি হতে, টু তারপরে বি, এবং এখানে V3 বসাতে হবে। এটা হচ্ছে প্যাসিভ। এটা যখন তুমি ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করবে, টু প্লাস V1 এর প্যাসিভ ভয়েস করবে, তখন সেটা টু তারপরে বি তারপরে V3 তে পরিণত হয়। তাহলে এখানে টু বি সিটেড হবে সঠিক উত্তর। সিটেড, থার্ড ফর্ম সিটেড। দ্য হোস্ট রিকোয়েস্ট আস টু বি সিটেড। হোস্ট আমাদের রিকোয়েস্ট করলো বসে পড়তে, টু বি সিটেড। নেক্সট কোয়েশ্চেন, নো সুনার হ্যাড হি ড্যাশ দি প্লেস দ্যান দি ফায়ার ব্রোক আউট। নো সুনার এবং দ্যান অর্থাৎ কোন একটা কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কাজ হচ্ছে। নো সুনার হ্যাড হি ড্যাশ দি প্লেস, যে মুহূর্তে সে জায়গাটা কি করলো, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রোক আউট, আগুন লেগে গেল। এখানে দেখো লিভ, লিভিং, লেফট, তিনটে অপশন, সঠিক উত্তর হবে লেফট।
কেন সঠিক উত্তর লেফট হবে? দেখো এখানে নো সুনারের পরে হ্যাড বসানো হয়েছে, তারপরে হি সাবজেক্ট আছে, এটাকে ইনভার্সন বলা হয়। এখানে নো সুনার বা অ্যাডভার্বের পরে প্রথমে এখানে হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, এটা ইনভার্সন। সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে। তাহলে এখানে যখন হ্যাড বসানো হয়েছে তাহলে বুঝতেই পারছি এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এবং পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাড বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে। যে কোনো পারফেক্ট টেন্সেই মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই এখানে লেফট হবে সঠিক উত্তর। নো সুনার হ্যাড হি লেফট দ্য প্লেস দ্যান দ্য ফায়ার ব্রোক আউট। নেক্সট কোয়েশ্চেন, হি ক্যানট কাম ড্যাশ হি ইজ ইল, সে আসতে পারে না, হি ইজ ইল সে হয় অসুস্থ, সো দেয়ারফর বিকজ, সো মানে সুতরাং, দেয়ারফর মানে সুতরাং। দেখো সে আসতে পারে না সুতরাং সে অসুস্থ, না এটা উল্টো হচ্ছে, সে অসুস্থ তাই সে আসতে পারে না। দেয়ারফরও ঠিক তাই, এক্ষেত্রে সঠিক হবে না, সঠিক উত্তর হবে বিকজ, সে আসতে পারে না কারণ সে অসুস্থ, বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ। এখানে কিন্তু কার্যকারণ রয়েছে, সে আসতে পারে না এটা এফেক্ট, কারণটা হচ্ছে হি ইজ ইল, তাই জন্য বিকজ বসানো হবে। কোয়েশ্চেন নাম্বার 2, কারেক্ট দি ফলোইং সেন্টেন্সেস। neither of us were present, আমাদের কেউই উপস্থিত ছিল না। neither of us were present, এখানে সাবজেক্টকে neither, neither মানে, neither মানে দুজনের মধ্যে কেউই নয়, দুজনের মধ্যে কেউই নয়। সুতরাং এই যে neither, either, no one, none, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার, এগুলো সবই সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, ওয়্যারটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলার হলে ওয়াজ প্রেজেন্ট হবে। neither of us was present. Next question, no man on the earth is immortal, no man on the earth, এই পৃথিবীতে কোনো মানুষই হয় না is immortal, অমর, অর্থাৎ এই পৃথিবীতে কেউই অমর নয়। no man on the earth, ভুলটা হচ্ছে দিটা হবে না, দি হবে না, হবে কি যে no man on earth, no man on earth, the earth হবে না, ঠিক আছে? so no man on earth is immortal. Next question, I contradicted against him, I contradicted against him, আমি তার বিরুদ্ধে কি করলাম, একটা কন্ট্রাডিক্ট করলাম, তার বিপরীত কথা বললাম, সে যেটা বলল তার বিপরীত কথা বললাম বা বিরোধিতা করলাম। দেখো কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করা, against মানেও কারো বিরোধিতা করা, দুটো কিন্তু সেম, সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা against এখানে লিখব না, এটা অতিরিক্ত। I contradicted বললেই বোঝা হবে আমি তার বিপরীতে কথা বললাম বা তার বিরোধিতা করলাম, so I contradicted him, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার ডি, ডু ইউ নো where does he live, তুমি কি জানো সে কোথায় থাকে? একটা প্রশ্ন করা হচ্ছে, তোমাদের মনে হতেই পারে ডু ইউ নো, এখানে হেল্পিং ভার্ব আছে, সাবজেক্ট আছে, তারপর মেইন ভার্ব আছে, সুতরাং এখানে ডাব্লিউএইচ শব্দটা আছে, তারপরে হেল্পিং ভার্ব ডাজ আছে, সাবজেক্ট হি আছে, মেইন ভার্ব লিভ আছে, দুটোই সঠিক। দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রশ্ন ডু ইউ নো, এটাই কিন্তু প্রশ্নটা, তারপরে ডাব্লিউএইচ শব্দ যেটা আছে এটা কিন্তু প্রশ্ন হবে না, এটা কিন্তু প্রশ্ন হবে না, এখানে ডু ইউ নো এইটাই প্রশ্নের পার্ট। সুতরাং ডু ইউ নো ঠিক আছে, ওয়্যার ডাজ হি লিভ, ডাজ হবে না যেহেতু এটা প্রশ্ন নয়, তাহলে হবে ওয়্যার হি লিভস, যেহেতু ডাজটা উঠে যাচ্ছে তাই মেন ভার্বের সাথে এস যুক্ত হবে, সো ওয়্যার হি লিভস। ডু ইউ নো ওয়্যার হি লিভস, তুমি কি জানো কোথায় সে বসবাস করে? ডু ইউ নো ওয়্যার হি লিভস, এখানে ওয়্যার থেকে কোনো প্রশ্ন হচ্ছে না, ডু থেকে প্রশ্ন হচ্ছে, তাই ডু হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট আর মেন ভার্ব, এখানে কিন্তু ঠিক আছে প্রশ্নের স্ট্রাকচার, বাট ওয়্যার থেকে এখানে প্রশ্ন হবে না, ওখানে নর্মাল সেন্টেন্সই হবে, সো ওয়্যার হি লিভস। কোয়েশ্চেন নাম্বার ই, ওয়াই ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কেন ওখানে গিয়েছিলে? আমি একটু আগেই বললাম প্রশ্নের শুরুতেই হেল্পিং ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে। এখানে দেখো ইউ ওয়েন্ট দেয়ার, এখানে সাবজেক্ট আছে, ওয়েন্ট হচ্ছে মেইন ভার্ব আছে, এখানে কোথাও হেল্পিং ভার্ব নেই, এখানে শুধু মেইন ভার্ব আছে, তাহলে আমাকে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। এখানে ওয়েন্ট কিন্তু মেইন ভার্ব, এটা পাস্টে রয়েছে, তাহলে এখান থেকে আমি হেল্পিং ভার্ব পাবো ডিড প্লাস V1, যেহেতু ডিডটা পাস্ট টেন্স হয়ে গেল তারপরে V1 বসাতে হয়, তাহলে এটা গো হয়ে যাবে, তাই তো, গো ওয়েন্ট গন, তাহলে গো হয়ে যাবে এটা প্রেজেন্ট টেন্সে। এই যে ডিড প্লাস গো, এখানে ডিড হেল্পিং ভার্ব, গোটা মেইন ভার্ব, এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে, অর্থাৎ ডিড ইউ, তারপরে মেইন ভার্ব গো, ডিড ইউ গো দেয়ার,
এটা হলো প্রশ্ন, সামনে একটা ওয়াই আছে, ডাব্লিউ শব্দটা বসিয়ে দিলাম, ওয়াই ডিড ইউ গো দেয়ার, এটা হলো কমপ্লিট প্রশ্নটা, ওয়াই ডিড ইউ গো দেয়ার। তাই প্রথমে WH শব্দ যদি থাকে সেটা বসাবো, তারপরে হেল্পিং ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপর মেইন ভার্ব বসাবো। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটাই ফলো করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ওয়াই ডিড ইউ গো দেয়ার। নেক্সট কোয়েশ্চেন, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোইং ফ্রেজেস বা ইডিওম্যাটিক এক্সপ্রেশনস। এখানে প্রথম যে ফ্রেজ সেটা বলছে গিভ বার্থ টু, মানে জন্ম দেওয়া। গিভ বার্থ টু মানে জন্ম দেওয়া। এটা দিয়ে তোমাকে বলা হয়েছে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে। আমরা অবশ্যই বলতে পারি দ্য মাদার জন্ম দিয়েছে, আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, তাহলে গেভ বার্থ টু এ সান, একটা ছেলের জন্ম দিয়েছে, পুত্র সন্তানের জন্ম দিয়েছে মাটি। দ্য মাদার গেভ বার্থ টু আ সান, মা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নেক্সট সেন্টেন্স, গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি মানে দেওয়া নেওয়ার পলিসি, তুমি কিছু দেবে আমি কিছু নেব, আমি কিছু দেব তুমি কিছু নেবে, এই করে একটা সম্পর্ক বা একটা পলিসি, এটাকেই বলা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়ার সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, অ্যাডপ্ট, আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, অবশ্যই গ্রহণ করতে হবে এ গিভ অ্যান্ড টেক পলিসি ইন লাইফ। We must adopt a give and take policy in life. আমাদের অবশ্যই জীবনের ক্ষেত্রে একটা দেওয়া নেওয়ার যে পলিসি সেটা গ্রহণ করতে হবে। নেক্সট ইডিয়াম, টেক সামওয়ানস আইজ অফ। দেখো অফ যেখানে থাকে ইউজুয়ালি তার মানেটা হচ্ছে বিচ্যুত হয়ে যাওয়া, পুরোপুরি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। আইজ অফ মানে চোখ বা চোখে যে দৃষ্টি সেটা কি করবে, তুমি সেখান থেকে সরিয়ে আনবে। তাহলে টেক সামওয়ানস আইজ অফ তার মানে হচ্ছে কেউ তার চোখ সরিয়ে আনবে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, চোখ সরিয়ে নেওয়া, কোথা থেকে, চোখটা সরিয়ে নেওয়া, চোখের দৃষ্টি সরিয়ে নেওয়া। এখানে আমরা লিখতে পারি যে চোখের দৃষ্টি সরিয়েও না, ডু নট টেক ইয়োর আইজ অফ দ্য থিফ। ডু নট টেক ইয়োর আইজ অফ, তুমি তোমার চোখটা সরিয়ে নিও না, অফ দ্য থিফ, চোরের। ডু নট টেক ইয়োর আইজ অফ দ্য থিফ মানে চোরের দিক থেকে তোমার চোখটা সরিয়ে নিও না। চোখ মানে তোমার যে চোখের দৃষ্টি বা তুমি যে নজরদারি করছো চোরের ওপরে সেটা তুমি সরিয়ে নিও না, তোমার চোখটা সরিয়ে নিও না চোরের ওপর থেকে। নেক্সট ইডিয়াম, গেট হোল্ড অফ। গেট হোল্ড অফ মানে হাতের নাগালে, হাতের নাগালে। ঠিক আছে, আমরা এখানে এভাবে বলতে পারি দ্য পুলিশ কুড নট, করতে পারেনি, দ্য পুলিশ কুড নট গেট হোল্ড অফ, কুড নট গেট হোল্ড অফ হাতের নাগালের মধ্যে নিয়ে আসতে পারেনি, অফ দ্য থিফ সেই চোরটাকে। দ্য পুলিশ কুড নট গেট হোল্ড অফ, পুলিশ হাতের নাগালের মধ্যে নিয়ে আসতে পারেনি দ্য থিফ চোরটাকে। এবং আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, ইন হ্যান্ড। ইন হ্যান্ড মানে হাতে, হাতে। তাহলে আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো পয়সা নেই, ইন হ্যান্ড এই মুহূর্তে হাতে আমার কাছে কোনো পয়সা নেই, মানে হাতে আমার কাছে কোনো ক্যাশ নেই বা হাতে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, সো আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই। ইটস নট দ্যাট আমার হাতে এখন ফিজিক্যালি টাকা পয়সা আমি ধরে আছে, তা কিন্তু নয়। আমার হাতে টাকা পয়সা নেই মানে হয়তো এখন আর্থিক অনটন চলছে বা অ্যাকাউন্টে টাকা নেই বা নিজের কাছে সেই রকম টাকা রাখা নেই, সেরকম হতে পারে। সো আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড। তোমরা অবশ্যই তোমাদের যে স্কোর আউট অফ 30 সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে, এবং মেক সেন্টেন্সের যে আনসার সেটা তোমরা নিজেদের মতো অবশ্যই লিখে আমাকে কমেন্টে সেন্ড করো, আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে
খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।